সদস্যবৃন্দদের তাদের পরিচয়পত্র শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদুল ইসলাম, বাসা সুদূরপুর। আমি ক্লাস 10 পড়ি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিদ বাবু, বাসা শরীফপুর। আমি একজন স্টুডেন্ট। বি শাহিদ মাহমুদ, বাসা হচ্ছে বিবিপুর কলেজ পড়া, আর পেশায় হচ্ছে ছোটখাটো ব্যবসা করছি আর স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ আল্লাহ। আমি হলো স্টুডেন্ট। আমি তাজমুল হাসান, বাসা বিবিপুর, ছাত্র। আসসালামু আলাইকুম। আমি সদর আহমেদ, বাসা বেড়া, আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান, বাসা মির্জাপুর। আমি একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র, বাসা স্টুডেন্ট। Assalamu alaikum. I am Rafi. I am student lives in Azad University. আসসালামু আলাইকুম। আমি সুজন, আমি একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজিব, আমি একজন স্টুডেন্ট, বাসা বেড়া। আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান লিটন, আমার বাসা স্টেডিয়াম পাড়া। আমি একজন Assalamu alaikum. আমার নাম আমজাদ হোসেন। আমি একজন আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ হাসান, আমার বাসা কালাচাঁদপুর। আমি একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইসলাম। আমি আমি একজন স্টুডেন্ট, জেলা শিল্পকলা একাডেমি আফ্রিকার। আমার বাসা জালপুর। এবারে অনুরোধ জানাচ্ছি টিএসএফ এর সকল সদস্যকে তাদের প্লিজ আসন গ্রহণ করার জন্য। সভাপতিত্ব করবেন টিএসএফ এর প্রধান উপদেষ্টা এবং নির্দেশক জনাব আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী প্রফেসর সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মশিদুজ্জামান বাবু, নাট্য প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি মেহেরপুর। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন নাট্যশিল্পী আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন নাট্যশিল্পী ও কণ্ঠশিল্পী জনাব মমিনুল ইসলাম। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এবারে স্বাগত বক্তব্য রাখবেন তানজিমুল হাসান। শুভ সকাল। আজ টিএসএফ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিক। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমার নাট্যগুরু এবং যার হাতে পড়ি আমার প্রথম নাট্যগুরু জেলা শিল্পকলা একাডেমি এবং মেহেরপুর ক্লিয়ারের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান স্যার এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি জেলা শিল্পকলা একাডেমি মেহেরপুরের নাট্য প্রশিক্ষক মশিদুজ্জামান বাবু। আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ, সর্বদা আমাকে সবসময় ইন্সপায়ার করে আনারুল তালুক। এই একটা বছরে
মানে আমাদের পথযাত্রা অনেক কঠিন ছিল, তারপরেও আমাদের মানে সবার সহযোগিতার জন্য মানে এই পর্যন্ত আসতে পেরেছি। মানে আমাদের এই প্রোগ্রামটা করতে মানে সব মানে একা তো হয় না, সবাই অনেক সহযোগিতা করছিল। আমাদের ডিএসএফ এর 20 জন মেম্বার, এই 20 জনের সবাই অনেক সাপোর্ট করছে, যার কারণে আজকের অনুষ্ঠানটা করতে পারছি। এছাড়াও আমাদের এই অনুষ্ঠানে মানে সাহায্য করেছে আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরাঙ্গের লাভকের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও মানে আমাদের প্রত্যেকটা সদস্য এত পরিমাণ সাপোর্ট করছে, যাদের কারণে এত দূর আসতে পারছি। এবং আমাদের এ পর্যন্ত 11টা শর্ট ফিল্ম, এই এক বছরে 11টা শর্ট ফিল্ম, 4টা ফানি ভিডিও এবং আরো 4টা কাজ এখনো পেন্ডিং আছে, যেটা এডিট করে ইউটিউবে দিতে পারবো। এবং এছাড়া নেক্সটে আরো বড় বড় মানে পরিকল্পনা আছে। যদি সবার সহযোগিতা থাকে, আমাদের জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুল স্যার আজকের অনুষ্ঠানে অনেক সাপোর্ট করছে। তো স্যাররা এবং আমাদের অভিভাবক যারা আছে, মানে এই অনুষ্ঠান করতে আমাদের সত্যি কথা বলতে আমরা এখানে অনেকে আছে যারা ক্লাস 10, 9 এ পড়ে, সবাই স্টুডেন্ট। তো আমরা যদি আমাদের সংগঠনের অভিভাবক পাই, যাদের দ্বারা আমরা কিন্তু অনুষ্ঠানের সামনে আরো ভালো ভালো করতে পারবো। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ছোট ছোট কাজ করছি। পরবর্তীতে যদি আমাদের যারা সিনিয়র আছেন এবং তাদের যদি একটু উৎসাহ পাই, তাহলে আরো সামনে বড় বড় কাজ করতে পারবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তানজিমুল হাসানকে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেএসএফ-এর বিশেষ অতিথি আনারুল হাসান, গুণীজন নাট্যকর। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমাদের শিল্পকলা একাডেমির সেক্রেটারি সাহেব সাইদুল সাহেব, আমি একটা কতগুলো কথা বলি। তো আগে এখানে অনেকে শুনেছেন, তবু বলতে পারবো অনেকে নাই, এটা ছিল না। ভিডিও এইদিকে করতেছো কেন? বক্তব্য নাও এইদিকে, অডিয়েন্সের দরকার নাই। শুধু আনারুলটা এখানে মিথ্যা কথা চায় না, এখানে সৃষ্টি হয়, কাছে চলে যাবে। এটা মানবতা করে। বক্তব্যটা আগে আমরা আমাদের গার্জেনদের স্যারদের দেখে ভয় পাই। আমার বাপের বন্ধু, কি বড় ভাইয়ের বন্ধু, কি ক্লাসের টিচার, স্যার আসলে বোঝাতাম যদি ক্ষমতার যদি বকে। এখনো আমরা পালিয়ে বেড়াচ্ছি, লুকিয়ে বেড়াচ্ছি, তাদের জন্য ছেলেদের করে বিয়াদবি করে। তা আমরা এই জগতে আসলে ওই শিক্ষার্থীদের ওই বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। কারণ আমরা শ্রদ্ধা শেখাবো, শিখতে পারবো, ভালোবাসা শিখতে পারবো, স্নেহ ভালোবাসা শিখতে পারবো। এই শিক্ষাগুলো এই জগৎ থেকে হয়। যেমন একটা কথা বলি, এর আগে বলিস আবার বলছি, সিরাজুল তার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করতে পারে, এত কষ্ট করিল মানুষ হলো। আফজাল তার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলো। তার কথা কি হলো? কি করলো বলেন? কি করলো? মানুষ করলো। কেউ কি বলেছে আজ পর্যন্ত হিন্দু করতে পারলো না, মুসলমান করতে পারলো না? এটা বলেছে কি? বলেছে না। উত্তর কি ব্যাপার? তো এখানে আসলে এই জগতে থাকলে মানুষ পাওয়া যাবে, এই শিক্ষাটা পাওয়া যাবে। আপনারা সবাই আপনার গার্জেনদের বলবেন 1টা ঘন্টা চাকরি জীবন, সংসার জীবন, ব্যবসা জীবন, ছাত্র জীবন
সব জীবন থেকে একটা ঘন্টার সময় এই ব্যবস্থা দিবেন, আপনি ভালো থাকবেন, আপনার পাশে পাড়া প্রতিবেশী এরাও ভালো থাকবে, আর পাঁচজনকে আপনারা সংগ্রহ করবেন। আর এক ঘন্টার সময় দিন, আমি চেষ্টা করি পড়াশোনার মধ্যেও এর একটা সময় দিলে আমার নিজের মনও ভালো থাকবে। তাতে হবে কি, আমাদের নাম কত জানি না, গার্জেনের নাম কিন্তু ভালো হবে, এটা আমাকে সেটা খুব সন্তোষ। আমি এইটুকু আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আচার্য। এবারে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসবেন মশিউজ্জামান বাবু, নাট্য প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি মেদিনীপুর। শুভ সকাল। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এই 2019 আজ থেকে 1 বছর আগে যাত্রা। আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় অনুষ্ঠিত অভিনেতা বন্ধু সাইদুর রহমান সাহ এবং আমার খুব কাছের মানুষ, খুব ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করেছি এবং মঞ্চায়নের বিভিন্ন বিষয়াদি পরস্পর ভাগ করে নিয়েছি। এরকম একজন গুণীজন মেহপুরের অহংকার হারানোর চেষ্টা যে একটা কিংবদন্তি জীবন্ত তাদের এবং আপনারা যারা সম্মুখে উপস্থিত আছেন, কাজীবুল হাসান সভ্যবৃন্দ, সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলার প্রয়াস নিচ্ছি। আসলে কথা বলার এমন কিছু নেই, যা কথা বলার সেগুলা হয়তো আভ্যন্তরীণ বিষয়, বহির্জগতে একটু দেখতে হলে আমাদের কিছু টাকা দেওয়া হয়। যেমন আমরা সাময়িক সময় কিন্তু আমরা তিনজন যারা উপস্থিত আছি, সমসাময়িক সময়ে এই সাংস্কৃতিক অঙ্গনে আমরা খুব ছোটবেলা থেকে জড়িত। আমরা যখন জড়িত ছিলাম আমরা দেখেছি আমাদের বাবা চাচারা বা বড় ভাইরা এই অভিনয় শিল্পের সাথে আমাকে জড়িত ছিল। তখন এই অভিনয় এমনি লাইট তো ছিল না, মেদিনীপুর জেলাতে তখন ইলেকট্রিক আলো আমরা দেখিনি এবং পারিপার্শ্বিকতা অনেক কিছুই তখন বৈরিতা ছিল। তা সত্ত্বেও তারপরেও দেখেছি যে অভিনেত্রী মেয়ে ছেলে পাওয়া যেত না। আমাদের তখন পূর্ব পাকিস্তান মুসলিম একটা উন্মাদনা সৃষ্টির ফলে দেখা গেল আমাদের সমাজে সবচেয়ে মানে আমরা পুরুষ আর মহিলা কিন্তু জনসংখ্যার অর্ধেক, কিন্তু আমরা শিল্পাঙ্গনে তাদেরকে টানতে পারিনি, মানে আমাদের বাচ্চা যারা পারেনি। কিন্তু আমরা যখন শুরু করি তখন মেয়েরাই মেয়েদের চরিত্রে অভিনয় করে। তার বলতে চাচ্ছি এই কারণে যে আস্তে আস্তে উত্তরণ যেভাবে ঘটেছে, আজকে দেখা যাচ্ছে যে সারা রাত্রে জেগে 5 ঘন্টা ধরে নাটক যাত্রা দেখার সময় কিন্তু অনেক লোক হয়েছে, মানুষের আর সেই সময়টা না। এখন যেমন টেস্ট খেলা ক্রিকেটে হয় 5 দিন ব্যাপী,
ওইটা দর্শক খুব কম থাকে, সীমিত, একটু ভালো থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ান ডে যখন হয় 50 ওভারের, 60-20 20 ওভারের, তখন কিন্তু সাতগ্রহের মানুষ এগুলাকে এখন অবলম্বন করতে পারছে। আমি এই কারণেই উদাহরণটা দিলাম যে আমরা সেই ওই প্রথা মানে পূর্বের প্রথাকে ভেঙে নতুন ভাবে আমরা যে আজকে যুগে তথা এই মোবাইলের যে ইন্টারনেটের মাধ্যমে যে ফেসবুকের মাধ্যমে যে আমরা ছবি তুলতে পারছি, এই সুযোগটা তখন আমরা কি করতাম, 500, 1000, 2000 লোক নিয়ে আমরা একটা মঞ্চায়ন করতাম। এখন এই যুগে ফেসবুকের কারণে, ইন্টারনেটের কারণে আমরা একটা জিনিসকে উপস্থাপন করছি এবং সেটা বিশ্বের বিভিন্ন পরিণামে পৌঁছে যাচ্ছে। এই যে এগুলো এখন এসেছে, এইটার সব ব্যবহার যাতে করা যায় এর প্রতি সময়ের দৃষ্টি রাখার জন্য আপনাদের এই কারণে যে এটা থেকে যা কিছু করা হয় এটা কিন্তু মেহেরপুর জেলার একটা সুনাম ব্যাপার। এটার যাতে একটা পর্যায়ে উন্নীত হয়, এই কারণে আমাদের যা যা কিছু করা দরকার এগুলা যারা কর্তৃপক্ষ আছে, আগামীতে যারা এটাকে হয়তো উপদেশ দিয়ে সামনে এগিয়ে গেলে তাদের কাছে আমার সঙ্গে দিয়ে থাকবে, যাতে মেহেরপুর জেলার সুনাম এর মাধ্যমে বই আনতে পারি। তো পরিশেষে কথা বলার কিছু নেই। ওখানে জিনিসটা আপনারা তো সবাই জানেন, এখানে অনেকে আছেন আমাদের ছাত্র, আবার অনেকে আছেন এর সাথে হয়তো অনেক কিছু জানেন। তো অভিনয়ের যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাকশন, রিঅ্যাকশন, ইন্টারঅ্যাকশন। অ্যাকশন ক্রিয়া, প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া, এর সমন্বয় হচ্ছে অভিনয়। তো এই জন্য বলছি কথাটা যে ওই ফেসবুকে বা যেখানে আমরা ছাড়ি বিভিন্ন বিভাগ কিন্তু পিছনে কাজ করে যায়, যেমন ক্যামেরায় কাজ করে, লাইটে কাজ করে এবং অভিনেতাদের অঙ্গভঙ্গি, অভিনয়ের প্রকার যেমন হচ্ছে আঙ্গিক আর বাচনিক। তো এই ক্যামেরাতে যাতে আঙ্গিক অভিনয়ের মুক্ততা ফুটে ওঠে, এই জন্য আমাদেরকে এক এক বিষয়ে পারদর্শী হতে হবে। লাইট বিষয়ে পারদর্শী হতে হবে, যেমন ক্যামেরা চালানোর বিষয়েও আমাদের পারদর্শী হতে হবে। এবং আমি মনে করি এই প্রজন্ম আমরা তো শেষের পথে, আমার তার সম্ভব না, তার কারণে আমি ফেসবুকটাও ব্যবহার করতে জানি। আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে লেখক করে উঠবে, আপনাদের মাধ্যম দিয়ে ক্যামেরার ম্যান করে উঠবে, আপনাদের মাধ্যম দিয়ে এক্সট্রা যে কাজগুলো আছে, লাইটিং, সাউন্ড, সর্বোপরি এডিটিংটা এই ফিল্মে খুব প্রধান ভূমিকা পালন করে। সেগুলো বলছি যে আপনাদের মাধ্যমে এইসব কিছু গড়ে উঠবে, আগামী প্রজন্মে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে, এই কামনা নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সঙ্গে যে বড় কথা হচ্ছে যে এখানে এমন একজন মানুষকে পেয়েছেন যার কথা আর একটা না বললেই নয়, আমাদের জেলা শিল্পকলা একাডেমির সুযোগ্য সাধারণ সম্পাদক অধ্যাপক সাহেবুর রহমান, যিনি নিজের জীবন তার বাড়িতে এত বিভিন্ন অসুবিধা থাকবে, আমার সেই ভাবিটা সেও বিশাল অসুস্থতার মাঝেও কিন্তু সময় মিস করেন। এই জন্য আপনারা তাকে ধরে রাখি আমার মনে হয়। হ্যাঁ, আর আপনারা যারা একটু
এ বিষয়ে বুঝেন। এভাবে যদি এগিয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই মেহেরপুর জেলাকে প্রতিনিধিত্ব করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পদচলা আগামী দিনের মঙ্গলময় হোক। সবাইকে ধন্যবাদ। মশিউজ্জামান বাবু। এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সাইদুর রহমান। বিসমিল্লাহিররহমানিররহিম। THF অর্থাৎ তানজিমুল হাসান ফিল্ডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এখানে এসে আমি গতকাল পর্যন্ত এই অনুষ্ঠানটির গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলাম না। এমন চমৎকার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমি প্রথমে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করছেন আমারই একজন সহযোদ্ধা, আমার ছোট ভাই আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আছেন আমার ছোটবেলাকার বন্ধু, আমার অহৃদয় বন্ধু, শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মশিউজ্জামান বাবু। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আছে অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের অনেকেরই দাদু ভাই, আমার বন্ধু, আমাদের মেহেরপুর থিয়েটার সহ শিল্পকলা একাডেমি অভিনয় শিল্পী আনোয়ারুল হাসান। সামনে এই সংগঠনের সর্বস্তরের সদস্য মন্ডলী। এছাড়া আমি দেখতে পাচ্ছি আব্দুল রাজ্জাক, আমাদের খোকন, আমার স্নেহধন্য তারিক, সকলের শিল্পী, অর্থাৎ শিল্পীদের নিয়েই আজকের এই অনুষ্ঠান। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, আমার সংগঠন মেহেরপুর থিয়েটারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বন্ধু মশিউজ্জামান বাবুর কথার যে টেনে আমিও একটু বলতে চাই। আমি প্রায়শ শুনি, গতকালকেও একটা অনুষ্ঠানে আমি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানেও আমাকে অনেক লজ্জা পেতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। তোমরা তো বিশ্বাস করো যে আমাদের বয়স 65 ছুঁই, অর্থাৎ আমরা এখানে মঞ্চে যারা বসে আছি প্রত্যেকের বয়স আমাদের 60-এর ঊর্ধ্বে। অতএব আমরা অতীত দেখেছি, আমরা বর্তমান দেখছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা ততদিন ভবিষ্যৎ দেখব। কিন্তু তোমাদের সে সুযোগ হয়। কিন্তু আমাদের সন্তানের তুলনায়, আমাদের তুলনায় অনেক বয়সে ছোট এমন মানুষ তো বলতে শোনা যায় যে মেহেরপুরের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। মেহেরপুরের ঐতিহ্য, শিল্প সাহিত্য সংস্কৃতি, সেই পুরাতন ঐতিহ্য আজ ভুলুণ্ঠিত। আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আপনারা অতীতে কখনো টেলিফিল্ম দেখেছেন? আপনারা অতীতে কখনো কোন ফিল্ম দেখেছেন? আপনারা দেখেন নাই। আমরা অতীতে যে কাজটি করেছি, আমরা সেই কাজটি হচ্ছে আমরা বাবার পকেটের পয়সা চুরি করে, আমরা মায়ের চাল চুরি করে, আমরা কাঁধে করে চৌকি বয়ে নিয়ে গিয়ে আমরা যাত্রা করেছি, আমরা হ্যাচার জ্বালিয়ে নাটক করেছি। সেই জিনিসটা বর্তমানে আর করতে হয় না, আমাদের এখন অর্ডারেই সবকিছু হয়। তার উপরে আমাদের একটু যে জিনিসটা আমাদের বোধগম্য হওয়া দরকার, যারা এই সমস্ত মন্তব্যগুলো করেন তাদের কাছে আমি বলতে চাই, এর জন্য শুধু আমরা যারা শিল্পী, সমাজের পৃষ্ঠপোষকতা করি, আমরা যারা শিল্পী
তারাই শুধু একতরফা দায়ী, এটা ঠিক নয়। এর জন্য অনেক সময় আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ছিল, আমাদের মৌলবাদের উত্থান ছিল, আমাদের এই সমাজে একদল অসাধু ব্যবসায়িক বেশি মুনাফা লোটার লোভে আমাদের এই সংস্কৃতিকে তারা অপসংস্কৃতিতে পরিণত করেছিল। এই জন্যই আমাদের এই সংস্কৃতির অধঃপতন। কিন্তু আপনারা অনেকে অবগত আছে, আমাদের বর্তমান সরাসরি সরকার শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। বিশেষ করে আমাদের প্রজন্ম, তোমাদের মতো সন্তান যারা, তারা এই শিল্প সাহিত্য সংস্কৃতিতে অংশগ্রহণ করছে, তারা কাজ করছে, তারা বিপদ থেকে সরে আসছে। যার ফলে আমি বলতে চাই, অতীতের তুলনায় বর্তমানে কোন অংশে শিল্প সাহিত্য সংস্কৃতি আর পিছিয়ে নেই। যারা বলেন তারা শুনে বলেন, দেখে বলেন না, জেনে বলেন না। অতএব আমি তোমাদের কাছে বলতে চাই, আমার খুব ভালো লাগছিল তোমরা 16 জন ছেলে মেয়ে যখন মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলে, তখন আমার মনে মনে একটি কথায় ভাবনায় আমার আসছিল, সেটা হচ্ছে এই, তোমরা যখন কাদার দলা, তোমাদের যা বানানো যাবে তোমরা তাই বলে যাবে। তোমরা এখন পেকে যাওনি, তোমরা এখন শক্ত হয়ে যাওনি। অতএব তোমাদের কাছে আমার একটা বিনীত আহ্বান, তোমরা তোমাদের এই প্রয়াসকে অব্যাহত রাখবে। আমার মনে আছে এই শিল্পকলা একাডেমিতে আমাদের একটা প্রজেক্টের অংশ হিসাবে 1 মিনিট করে একটা করে শর্ট ফিল্ম করতে হয়েছিল। কয়েকটা গ্রুপে আমাদের এই শর্ট ফিল্মটা করতে হয়েছিল। সেটা আমরা পর্দায় আমরা দেখেছিলাম, আমি অভিভূত হয়েছিলাম, আমার ভালো লেগেছিল। সেটা আমাদের মেহেরপুরের সন্তানরা, আমাদের মেহেরপুরের ছেলেরা। অতএব আমি বিশ্বাস করি এই তানজিমুল হাসান যে উদ্যোগ গ্রহণ করেছে, তানজিমুল হাসান তো আমাদের সন্তান, সে তো আমাদের মেহেরপুরের ছেলে। অতএব তার সেই উদ্যোগ একদিন মেহেরপুরে সম্মান বয়ে আনবে, মেহেরপুরের সুনাম বয়ে আনবে, এটা নিঃসন্দেহে আমরা বলে যাই। তোমরা অনেকেই জানো, আমাদের সুমনা রহমান এনটিভিতে ফার্স্ট রানার আপ হয়েছে। অর্থাৎ শুধু একদিনে হয়নি, একদিনে সুমনা রহমান তৈরি হয়নি। সে অনেক সময় দেখা যাচ্ছে ছোটখাটো মঞ্চে গান গাইতে গাইতে, কখনো শিল্পকলার মঞ্চে, কখনো বিভিন্ন সংগঠনের মঞ্চে গান গাইতে গাইতে সে আজ বাংলাদেশে সেরা শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করে দিল। সে তো মেহেরপুরের সম্মান, সে তো মেহেরপুরের সম্মান বয়ে এনে দিয়েছে। অতএব আমি বিশ্বাস করি তোমরা যারা এই শর্ট ফিল্মে কাজ করছো, আমি বিশ্বাস করি এই মেহেরপুরকে তোমরা একদিন সম্মানিত হবে, সাথে সাথে তোমরা নিজেরাও সম্মানিত হবে। তবে একটি কথা বলতে চাই, তোমাদের সবাইকে সোচ্চার হতে হবে, তোমাদের সবাইকে বর্জন করতে হুঙ্কার দিয়ে বলতে হবে, আমরা মাদককে না বলি, আমরা জঙ্গিকে না বলি, সন্ত্রাসকে না বলি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যতদিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবো, অন্তত ততদিন তোমাদের জন্য এই দ্বার সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তোমরা যখন খুশি তখন তোমাদের কর্মকাণ্ড এই শিল্পকলায় পরিচালিত করবে। আমি এছাড়া যদি আরো কোনো সহযোগিতা লাগে, আরো কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া লাগে, আমি তোমাদের কথা দিচ্ছি। সাথে সাথে মঞ্চে যিনারা বিশেষ অতিথি হিসাবে আছেন, আমার বিশ্বাস তারাও তোমাদের সারিতে, তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো মানসিকতা রাখে। অতএব তারাও তোমাদের সহযোগিতা দেবে, তারাও তোমাদের পৃষ্ঠপোষকতা দেবে, এই বিশ্বাস আছে। আমি এই পিএস এর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ সাইদুর রহমানকে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন টিএসএফ এর সভাপতি জনাব আব্দুল মজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ কেউ নয় নৌকর। মহানবী কবি সাবির আহমেদ চৌধুরীর এই মর্মভূমি কথার মধ্য দিয়ে আজকে
এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসাবে যিনি মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে নিজের সংসার নিজের কর্মকে ত্যাগ করে এই অঙ্গনে নিজের জীবনটা কাটিয়ে দিলেন, সেই ব্যক্তিত্ব আমার বড় ভাই প্রফেসর সাইদুর রহমান। আমি তাকে শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত আছেন বাবু ভাই, আমাদের বড় ভাই। আমরা ছোটবেলা থেকে যাকে এই অঙ্গনে দেখেছি পথচারণা, উনি সংসার করেছেন কিনা কি করেছেন জানি না, তবে এই অঙ্গনে ওনার পথচারণা তখন থেকে আমরা দেখেছি যাত্রা, নাটক, থিয়েটার নিয়ে উনি সবসময় ব্যস্ত থাকতেন। তার এই কর্ম আজকের প্রজন্ম ভবিষ্যতের জন্য স্মৃতি হয়ে থাকবে, অনুপ্রেরণা যোগাবে, এটাই আমার কামনা। মঞ্চে আরেকজন উপস্থিত আছেন আমার বড় ভাই, যিনি নিজেই নাটক, উনি নাটক করেন না, উনি নিজেই নাটক। রাস্তায় চলবেন দেখতে পাবেন, কথা বললে বুঝতে পারবেন উনি নিজেই নাটক, মানে ওনার সঙ্গে কথা বললে বুঝতে পারেন উনি মনে হয় একজন কমেডিয়ান। তার চাল চলন, কথাবার্তা সবগুলো যেন একটা অভিনয়। আর নাটক প্রতিটি মানুষের জীবনেই হচ্ছে নাটক। আর আমরা প্রত্যেকেই এক একজন এই নাটকের শিল্পী। বাড়িতে চলার পথে, লেখাপড়া, কর্মজীবনে সব জায়গায় যাবেন, যেখানে যাবেন সেটা কিন্তু একটা নাটকের অঙ্গ। আমাদের জীবনকে যদি আমরা তুলে ধরে নিজ নিজ জীবনকে, তাহলে দেখবেন যে একটা নাটক হয়ে গেল। আমরা নাটক করি 5,000 টাকা খরচ করে, 10,000 টাকা খরচ করে, 1 মাস 2 মাস গ্যাসি দিয়ে মঞ্চে নাটকের পরে হয়তো 500 লোক, 1000 লোক দেখলো, তারপরে কিন্তু সব শেষ হয়ে যায়, এটা ধরে রাখার কিছু থাকে না। কিন্তু আজ ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে যে সিস্টেমটা এসছে, সেটা কিন্তু লাখ লাখ কোটি কোটি লোকের মাঝে সেটা হতে যাচ্ছে, কত উন্নত। আর তাই এই ইন্টারনেটের ফিল্মের দিকে আমাদের পরবর্তী প্রজন্মের আগ্রহটা বেশি হোক, এটা আমি কামনা করি। আমি অঙ্গনে, সাহিত্য অঙ্গনে দীর্ঘদিন আছি। আমার সাথে আমার সামনে যারা বসে আছেন মঞ্চে, ওনারা কিন্তু আমার সহযোদ্ধা, ওনাদের সাথেই আমি এই অঙ্গনে থাকি। আমি যখন দেখলাম, কামজিন আমাকে বললো যে আজকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি, সবাইকে পরে ফেসবুকে যায়, ইউটিউবে চালাই, অনেক টাকাতে বিভিন্ন জায়গাতে। আমরা মেহেরপুরে আমি একটা সংগঠন করবো, আমি একটা জিনিস করবো, এটাতে আপনি সহযোগিতা করেন। আমি সাধারণত তাদের সাধুবাদ জানাই। তবে আমি একটা কথা বলছিলাম যে আমি পরে সাধুবাদ জানাই, তবে আমার একটাই প্রশ্ন থাকবে, সমাজ সংস্কার করার জন্য, এই সমাজে অপসংস্কৃতি দূর করার জন্য, সুস্থ সংস্কৃতি তৈরি করার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো যদি তোমরা করো, আমি তোমাদের সাথে আছি। আজকে সমাজকে গঠনের জন্য এই ধরনের তরুণ সমাজের দরকার। আজ তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে আজকে আমাদের সমাজকে নষ্ট করছে। বিশেষ করে বাংলাদেশের মেহেরপুর একটা কিন্তু মাদকাসক্তির একটা বড় কর্নার, যেখানে প্রতিনিয়ত মাদকের ব্যবসা, মাদকাসক্ত এবং ছেলেরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা যদি এই পথ থেকে ফেরাতে চাই, এই প্রজন্মকে সাংস্কৃতিক অঙ্গনে আনতে হবে। সাংস্কৃতিক অঙ্গনটা, সংস্কৃতি কিন্তু একটা বড় ভালো সমাজের আরো বড় মানুষকে
ছেলেদের খারাপ পথ থেকে বিপদ থেকে ফিরিয়ে এনে একটা ভালো পথে নিয়ে আসা কিন্তু একটা ভালো মাধ্যম। আজকে পৃথিবীর লোক সবাই কিন্তু এটা বুঝতে পেরেছে মূল্যায়ন করে। একসময় আমরা যখন ছোট হয়েছিলাম, আমরা এই আন্দোলনে গেলে আমার বড়রা কিন্তু নিষেধ করছে, ওই গান বাজন নাটক এই সমস্ত ভালো না, ওখানে যেতে দেওয়া যাবে না। এটা কিন্তু আমাদের আমাদের একটা বড় বাধা ছিল। তারপরে অনেক চুরি করে, অনেক কথা শুনে, গালাগালি শুনে, মারকেও আমরা ছোটবেলাতে যাত্রা শুনতে গেছি, বাবু ভাই যাত্রা দেখছি। সে সময় যাত্রা আমরা যখন যাত্রা দেখেছি, এখানে যাত্রাটা সবই যাত্রা শেষ হয়ে যাচ্ছে, এখন নাটকে আসছে, যাত্রার অঙ্গটা একেবারে বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে। অশ্লীল নাচ আর বিভিন্ন খারাপ শেষ হয়েছিল। সেটাকে বর্তমান সরকার আবার সেই যাত্রা মঞ্চটাকে সুন্দর সাবলীল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, যার ফলশ্রুতি হিসাবে ইদানিং দেখছি যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতি বছর একটা যাত্রা করা হয় 8টা-10টা দল নিয়ে, যেখানে কোনো ড্যান্স নাই, যেখানে শুধুমাত্র কাহিনীটাকে মানুষের সামনে তুলে দেওয়া হয় যে আমরা কি হবো, কি চাই এবং আমাদের কি করা উচিত। আমি সবাইকে অনুরোধ করবো, তানজিমুল হাসানকে আমি অনুরোধ জানাবো যে এই ফিল্মসের মাধ্যমে আমরা শুধু মেহেরপুর না, শুধু সারা দেশে নয়, সারা বিশ্বে যে নেটওয়ার্ক সৃষ্টি হবে, তাতে যেন মেহেরপুরের সুনাম হয়, সুনাম পূর্ণ না হয়, সম্মান পূর্ণ না হয়, এই আশ্বাস তাকে দিতে হবে। এবং সর্বোপরি আমি এদের সঙ্গে থাকি, আমি আপনাদের জানাই যে প্রথম থেকে তার সাথে আমি আসি, এবং যখন তারা নোটিস করে কিন্তু স্ক্রিপ্টটা আমি না লিখে দিলে তাদের স্ক্রিপ্টটা আমাকে দেখায়। আমি চাই যে সমাজে যারা মাদকাসক্ত, মাদক বিরোধী, বাল্য বিরোধী একটা সুন্দর সাবলীল নাটকের মাধ্যমে সারা পৃথিবীতে মেহেরপুরের এই কর্মটা নিচে যাক। এটা আমাদের সবারই এবং আপনাদের সকলের। সকলকে অনুরোধ জানাবো, এই যে স্কুলের কলেজের ছেলেরা তারা এত সুন্দর আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে আজকে আমাদের সঙ্গে এসেছে, এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য সাইদু ভাই সুন্দর কথা বলছেন। তারপরে ছেলেদের আমার মনে হয় ভয়, সংশয় বা দুর্বল থাকার কথা নয়। বড় দায়িত্বে আছেন মেহেরপুর জেলায়, সর্বোপরি তারপরে যারা মঞ্চে আছেন, এটা নাটকেরই লোক। আমরা নাটক শুনলে নাটকের কথা বললে আমরা সেখানে তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই সর্বোপরি সকলের কাছে হলো যে সমাজকে সুন্দর সুস্থ করার জন্য, সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটানোর জন্য আমরা সকলে চেষ্টা করে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে মেহেরপুরের ঐতিহ্য তুলে ধরবো এই কামনা করে, এবং সকলকে পরবর্তী কাজে সমান এবং আগ্রহ ও সকলকে মিলিতভাবে কোনো ভাঙা পড়া ভাব না নিয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে এবং আজকে এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করে আমি শেষ করছি। এবারে টিএসসিপির সকল সদস্যবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কেক অনুষ্ঠান শুরু করব।
না ভিডিও সেক্রেটারি হাত দাও मोबाइल स्टैंड लगे नहीं সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের তৃতীয় আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবিতা বলছি কেউ কথা রাখে, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বসুনি তার আগ্রহিকা হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দাদু স্মৃতি অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূত অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বসুনি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও জানে ঠাকুর, তোমাকে আমি তিনপ্রহরীর বিল দেখাবো, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভুবনে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এভাবে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করে, তারপর তুমি আমার তিনপ্রহরীর বিল দেখাবে। একটাও ঘরের কুলি কিনতে পারিনি কখনো। লাঠি অজিন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করকারী ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কখন পরা ফর্সা রঙিরা কত রকমানতে এসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়ের মুড়ি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। মুখের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বন্যা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসে সেদিন আমার মুখে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় টান নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108টি পদ্ম। তবুও কথা রাখিনি বললাম। এখন তার মুখে শুধুই মানুষের কণ্ঠ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। সামনে আসো। সাফিয়া খন্দকার লেখা, সূর্যবালা সেন, আয়শা বেগম সাফিয়ার জীবনের ইতিহাস পড়ি। আর আমি অক্ষম, নারী রয়ে গেলাম। পারি নিজেকে মানুষ করে গড়ে তুলতে। সমাজ সে তো বহু দূরের পথ। আমার যখন কাজ, ভাই তো হিসাব, বাবা ভাইয়ের জন্য খেলনা কিনে আনতেন। সাইকেল, গাড়ি, রোবট, আমার কত কি। আমার জন্মদিনে বাবা আমার উপহার দিল একসাথে রান্নার রেসিপি বইটি। সেদিন খুব কেঁদেছিলাম। ভাইয়ের জন্য যখন উস্তাদি আসতো স্যারকে আমার তবলার তালিম দিতে, আমি তখন রফিক মোল্লার কাছে চুপ করে আম পাড়া করবো। মায়ের সকলকে কোনো ত্রুটি ছিল না, কোনোভাবেই যেন ভেজে আপনার চলে যায়। ভাই স্কুলের বইয়ের পাশাপাশি কত ধরনের বই পড়তো, ম্যাডাম জীবনী, ছোটদের মৃত্যু, রবীন্দ্রনাথ, আর কত বই। আমার জন্মদিনে বাবা আমার একটু ভাই কিনে দিল একসাথে রান্নার রেসিপি বলল। সেদিন খুব কেঁদেছিলাম। কলেজে ভর্তির 1 বছরের মাথায় আশা হচ্ছে বাবা কলকাতা থেকে মুক্তি নিলেন। ভাইয়ের জন্য আলাদা আলাদা টিচার। বাবার প্রতি অভিমান কমিলেও শ্বশুর বাড়ি এসে যখন দেখলাম ছোটবেলাকার খেলনা
আর গর্ভবতার প্র্যাকটিক্যাল। আমার স্বামী মানুষটি কি করে যেন বুঝে দিল আমার ভিতরের স্বপ্নকে, জীবনে প্রথম উপহার তুলে দিল মাহমুদুল হকের অমূল পাঠশালা বইটি। সেদিন খুশিতে খুব কেঁদেছিলাম। তারপরে একটি হারমোনিয়াম আর উস্তাদজি নিয়ে হাসি, লজ্জা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসায় সেদিন কেমন হয়ে গিয়েছিলাম। নক্ষত্রের দিকে তাকিয়ে বাবাকে বলেছিলাম, বাবা আমি তো তোমারই অংশ, তুমি কেন বুঝলে না? অথচ এই মানুষটি কত সহজে না বলা কথাগুলোকে বুঝে নেয়। আমার বিশ্বাস গত 5 বছর সে তারার রাজ্যে ঘুমায়। আমাদের রুমে একজন ডাক্তার, অন্যজন সমাজসেবিকা। গান, কবিতা, খেলাধুলা, সমস্তের প্রতি দায়বদ্ধতা সব দিয়ে গেছে ওদের বাবা। ওদের দেখি আমি তারার দেশের মানুষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা 3 মাসে কিন্তু সেসব বাবার প্রতি অভিমান করে না। বাবা যদি আমার আরিত্য বুঝতো তাহলে আমি এই পৃথিবীর করুণাবহ উপকার এসে লাগতাম। ধন্যবাদ। আবারও আবৃত্তি নিয়ে আসছে মহিল ইসলাম। প্রিয় বাবা মেজাবি তাইরা, আচ্ছা বাবা তোমার আমার জন্য এই একটা জন্য খুব ছোট হয়ে গেছে, তাই না? চাইলেও দুজনের কাছাকাছি হতে পারলাম না, অথচ একে অপরকে কত ভালোবাসি। তুমিও যে আমায় খুব ভালোবাসো সে কিন্তু আমি না বললেও জানি। জানো বাবা, ছোটবেলায় যখন পাশের বাড়ির রিন্টু স্কুলে যাওয়ার সময় ওর বাবা ওকে সাইকেলে করে দিয়ে আসতো, আমার খুব হিংসে হতো। মামার সাথে গেলে আমার মন ভরতো না। এই যে তোমার আজ এত বড় হয়ে গেছে, এখনো যখন ভার্সিটিতে দেখি মিঠু ওটা বাবার বাইকে করে রোজ আসে, এখনো আমার খুব হিংসে হয়। তখন তোমার সময় ছিল না বাবা, এখনো তোমার সময় নেই। আমার সাথে তোমার রাগ হয় না বাবা? আমার খুব হয়। কেন শাসন করো না আমাকে? মা বকার সময় ধমকি দাও না কেন আমাকে? খবরদার আমার মেয়েকে কিচ্ছু বলবে না। ও বাবা, মা বলে না কেন তোমায় আদর দিয়ে দিয়ে আর মাথায় তুলো না মেয়েকে? বাবা আমার অনেক কথা বলার আছে তোমাকে, অনেক ভালোবাসি তোমাকে, এটা বলার আছে তোমাকে। তোমার সাথে অনেক ঝগড়া জমে আছে আমার। আর বাবাদের মতো আমার সাথে ক্রিকেট নিয়ে কেন ঝগড়া করো না? বাবা মেয়ে কেন দেখা হয়নি বলো তো বাবা? বাবা রাগ হয়, আমি ফ্যানকে দিয়ে কাঁদলেও তুমি কান্না থামাতে আসো না। তোমার কবরে গিয়ে একা একাই ফিসফিস করি, তুমি জবাব দাও না। আচ্ছা বাবা, আমার এই জন্মের আগে তুমি এভাবে চলে গেলে কেন? আমার যে খুব অভিমান। এই জন্মটা আমাদের জন্য খুব ছোট হয়ে গেছে বাবা। বাবা আমি তোমাকে খুব মিস করি। পরের জন্মে অনেক সময় চেয়ে আনবো ঈশ্বরের থেকে তোমার জন্য। সে জন্মে আমাদের গল্প কেউ থামাতে পারবে না। দেখে নিও তুমি। ধন্যবাদ। ধন্যবাদ মহিল ইসলাম। এবার আবৃত্তির পরে এবার ছোট্ট একটা নাচ নিয়ে আসছে আমাদেরই টিমের সদস্যরা। মনের গোপন
ধন্যবাদ সোহেল ভাই এবং তার টিমকে। আমাদের শর্ট ফিল্ম বা নাটক বলতে সব থেকে যে জরুরি বিষয়টা থাকে মিউজিক। এ পর্যায়ে বাকি সুর নিয়ে আসতেছে রাজা গাঙ্গে। সবাই তার জন্য জোরে হাততালি দিন।
তোমার ওই মুখ চাঁদের টুকরা, তোমার ওই হাসি, তোমার ওই চোখ, কি সুন্দর কি সুন্দর। তোমার ওই কাজল করে পাগল মাতাল করে যখন আমায়, কি সুন্দর কি সুন্দর। তোর স্টাইল দেখে আমি মরেছি, ফ্যান হয়ে তোর পিছে ঘুরেছি। মন চায় তোকে আরো কাছে পায়, কাছে এসে তোর প্রেমে ডুবে যায়। তোর আলতো ছোঁয়া চোখের মায়া মাশাআল্লাহ রে, কি সুন্দর কি সুন্দর। তোর ওই কাজল করে পাগল মাতাল করে যখন আমায়, কি সুন্দর কি সুন্দর। তোর হাসি 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 কি সুন্দর। সুন্দরী মাইয়া, মায়া বড় সুন্দর আমি জানি রে। তোকে ঘিরে ভাবতে আমার হাত ভোর সব কাটে রে। সুন্দরী মাইয়া, মায়া বড় সুন্দর আমি জানি রে। তোকে ঘিরে ভাবতে আমার হাত ভোর সব কাটে রে। গোলাপি সুন্দরী রাগ না করো, কান ধরে পায়ে পড়ি রাগ না করো। দোহাই লাগে তুমি রাগ তো ছাড়ো, ইস পাপ ছেলে আমি মাপা আমাকে করো। তোর স্টাইলে দেখে তোর প্রেমে দিশে হারা আমি রে, কি সুন্দর কি সুন্দর। তোর ওই কাজল করে পাগল মাতাল করে যখন আমায়, কি সুন্দর কি সুন্দর। জানি জানি ও জানি 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 আমি জানি তোর বাপের অনেক টাকা আছে রে। সব পোলা পাইন তোর পিছে ঘরে রে। সবাইকে বলিস তুই নো নো নো, আমার প্রপোজালে একবারে এসে বলতে। সুন্দরী করে দে সারাবি মাতাল আমি প্রেমেতে।